আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। একটি সরকার ক্ষমতায় এসে কী বার্তা দিচ্ছে তা বোঝার জন্যে সবসময় তার বড় বড় বক্তৃতা, নির্বাচনী ইশতেহার কিংবা শতদিনের কর্মসূচি পড়তে হয় না। অনেক সময় কয়েকটি নিয়োগই যথেষ্ট। কারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছেন, কী প্রক্রিয়ায় পাচ্ছেন এবং তাদের কাছে কী ধরনের ফল প্রত্যাশা করা হচ্ছে, এসবের মধ্যেই একটি সরকারের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক সংস্কৃতি ও ক্ষমতা ব্যবহারের ধরন অনেকটা প্রকাশিত হয়ে যায়। সম্প্রতি সরকার 11টি সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের শীর্ষ পদে ক্ষমতাসীন বিএনপির নেতাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর কিছুদিন আগে 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যাদের মধ্যে 7 জনই ক্ষমতাসীন দলের নেতা। কেউ নির্বাচনী মনোনয়ন পাননি, কেউ দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, কেউ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন, আবার কেউ দীর্ঘদিন দলীয় আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাদের রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন হওয়া উচিত কিনা সেটি একটি দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু সেই মূল্যায়নের জায়গা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান? এখানেই মূল প্রশ্নটি এসে দাঁড়ায়। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, তাঁত বোর্ড, জুট কর্পোরেশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং বিসিক, এগুলো কোনো দলের অঙ্গ সংগঠন নয়। এগুলো জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কোনোটি শিল্পায়নের সঙ্গে যুক্ত, কোনোটি শ্রমিক কল্যাণের সঙ্গে, কোনোটি বৈদেশিক কর্মসংস্থানের সঙ্গে, কোনোটি পরিবেশ ও জলবায়ুর সঙ্গে। প্রতিটি প্রতিষ্ঠানের সিদ্ধান্তে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পরিবেশ, উৎপাদন এবং মানুষের জীবন জীবিকা প্রভাবিত হয়। অতএব প্রশ্নটা শুধু এই নয় যে সেখানে রাজনীতিবিদ বসানো যাবে কিনা। আইনে অনেক ক্ষেত্রেই সরকারকে এমন নিয়োগের ক্ষমতা দেয়া আছে, কিন্তু আইনি ক্ষমতা আর রাজনৈতিক প্রজ্ঞা এক জিনিস নয়। সরকার কোনো কাজ করতে পারে বলেই সেটি করা উচিত, রাষ্ট্র পরিচালনায় এমন সরল সমীকরণ চলে না। গণতান্ত্রিক শাসনে বৈধতার পাশাপাশি প্রয়োজন যৌক্তিকতা, স্বচ্ছতা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা। রাজনীতিবিদ নিয়োগ পেলেই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এমন সিদ্ধান্তেও পৌঁছানো ঠিক হবে না। রাজনীতি কোনো অপরাধ নয়, বরং নির্বাচিত রাজনীতিবিদরাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবার কথা। একজন রাজনীতিবিদের প্রশাসনিক অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা এবং জনসম্পৃক্ততা একজন আমলার চেয়েও বেশি হতে পারে। একইভাবে একজন আমলা দীর্ঘ চাকরি জীবনে দক্ষতার পরিচয় দিলেও কোনো বিশেষায়িত কর্পোরেশন চালানোর উপযুক্ত নাও হতে পারেন। তাই বিতর্কটি আমলা বনাম রাজনীতিবিদের নয়, প্রকৃত বিতর্ক যোগ্যতা বনাম আনুগত্য, প্রতিষ্ঠান বনাম পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্র বনাম দল নিয়ে। কিন্তু বর্তমান নিয়োগগুলোর ক্ষেত্রে সরকার এমন কোনো স্বচ্ছ প্রক্রিয়া দেখাতে পারেনি যার মাধ্যমে নাগরিকেরা বুঝবেন যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই সংশ্লিষ্ট পদগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত ছিলেন। কোনো উন্মুক্ত আবেদন ছিল না, কোনো নিরপেক্ষ অনুসন্ধান কমিটির কথা জানা যায়নি, কোনো যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হয়নি, কোনো কর্মপরিকল্পনা চাওয়া হয়েছে বলেও জানা যায় না। একজন ব্যক্তিকে কেন তাঁত বোর্ডে, আরেকজনকে কেন জলবায়ু পরিবর্তন ট্রাস্টে কিংবা অন্য কাউকে কেন বিসিকে দেয়া হলো তার পেশাগত ও বিষয়ভিত্তিক ব্যাখ্যা জনগণের সামনে নেই। বরং যে ব্যাখ্যাগুলো সামনে এসছে সেগুলো আরও উদ্বেগজনক। আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা কিন্তু নির্বাচনে মনোনয়ন না পাওয়া নেতাদের মূল্যায়ন, প্রশাসনে সরকারের আস্থাভাজন লোকের সংকট এবং আমলাদের দিয়ে কাঙ্ক্ষিত ফল না পাওয়াকে এই নিয়োগের পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রথম কারণটা যদি সত্যি হয় তাহলে এটি সরাসরি রাজনৈতিক পুরস্কারের ধারণা তৈরি করে। দ্বিতীয় কারণটি সত্য হলে বোঝা যায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেও সরকার প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না। আর তৃতীয় কারণটি সত্য হলে প্রশ্ন ওঠে, আমলাদের ব্যর্থতার জবাব কি যোগ্যতার নতুন কাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে, নাকি শুধু একদল অনুগত ব্যক্তিকে আরেক দল অনুগত ব্যক্তির জায়গায় বসানো হচ্ছে? বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিজ্ঞতা নতুন নয়। প্রতিটি সরকারই কোনো না কোনোভাবে প্রশাসনকে নিজেদের রাজনৈতিক নিরাপত্তার অংশে পরিণত করবার চেষ্টা করেছে। কর্মকর্তাদের পদোন্নতি,
বদলি এবং গুরুত্বপূর্ণ পদায়নে পেশাগত যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয়, পারিবারিক ইতিহাস কিংবা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয়, ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, স্থানীয় সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনো ক্ষেত্রেই এই প্রবণতা থেকে পুরোপুরি মুক্ত থাকেনি। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাষ্ট্র ও দলের সীমানা ভয়াবহভাবে ঝাপসা হয়ে গিয়েছিল। প্রশাসনের একটি অংশ সরকারের পরিবর্তে দলের স্বার্থ রক্ষাকারী কাঠামোয় পরিণত হয়েছিল। নির্বাচন থেকে শুরু করে আইন শৃঙ্খলা, ব্যাংকিং থেকে বিশ্ববিদ্যালয়, নিয়োগ থেকে ব্যবসা, প্রায় সর্বত্র দলীয় আনুগত্য রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার এক গুরুত্বপূর্ণ শর্তে রূপ নিয়েছিল। সেই ব্যবস্থা শুধু বিরোধী মতকে দমন করেনি, রাষ্ট্রের পেশাগত সক্ষমতাকেও দুর্বল করেছে। কর্মকর্তারা আইন ও বিধির পরিবর্তে ক্ষমতার ইঙ্গিত বুঝে কাজ করতে শিখেছিলেন। প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে চলার শক্তি হারিয়েছিল। 2024 সালের গণঅভ্যুত্থান তাই শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, এর ভেতরে একটি নতুন রাষ্ট্রের আকাঙ্ক্ষাও ছিল। মানুষ চেয়েছিল এমন একটি ব্যবস্থা যেখানে নাগরিকের পরিচয় দলীয় রং দিয়ে নির্ধারিত হবে না, যেখানে রাষ্ট্রের সুযোগ পেতে কোনো নেতার সুপারিশ লাগবে না, যেখানে প্রশাসন ক্ষমতাসীন দলের নির্বাচনী যন্ত্রে পরিণত হবে না এবং যেখানে যোগ্যতা রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ও এই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। পুরনো ব্যবস্থার সুবিধাভোগীদের সরাতে গিয়ে অনেক ক্ষেত্রে নতুন পছন্দের মানুষ বসানো হয়েছে। কোথাও যোগ্যতা ছিল, কোথাও প্রতিশোধের মনোভাব, কোথাও আন্দোলনের অংশীদারদের সন্তুষ্ট করবার চেষ্টা। তখন বলা হয়েছিল এটি একটি অন্তর্বর্তী সময়, নির্বাচিত সরকার এলে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক সংস্কার হবে। সেই নির্বাচন হয়েছে, বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, ফলে এখন আর অন্তর্বর্তী সময়ের সীমাবদ্ধতার অজুহাত নেই। নতুন সরকারের সামনে সুযোগ ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি দৃশ্যমান পার্থক্য তৈরি করবার। তারা দেখাতে পারত ক্ষমতায় ফিরে বিএনপি অতীতের বিএনপি নয়, বিরোধী দলে থাকা অবস্থায় যে গণতন্ত্র, প্রতিষ্ঠান, জবাবদিহি ও রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, ক্ষমতায় এসেও সেই নীতির প্রতি বিশ্বস্ত থাকবে। কিন্তু রাষ্ট্রীয় পদগুলো যদি দলের বঞ্চিত নেতাদের পুনর্বাসনের জায়গায় পরিণত হয়, তাহলে পুরনো প্রশ্নটি ফিরে আসে, ক্ষমতার মালিক বদলেছে নাকি ক্ষমতা ব্যবহারের পদ্ধতিও বদলেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুরস্কারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার সবচেয়ে বড় ক্ষতি তাৎক্ষণিক নয়, এর দীর্ঘমেয়াদী ক্ষতি আরও গভীর। প্রথমত, এতে সরকারি দায়িত্বকে জনসেবার পরিবর্তে দলীয় বিনিয়োগের প্রতিদান হিসেবে দেখা শুরু হয়। একজন কর্মী তখন বিশ্বাস করেন দলের জন্য দীর্ঘদিন কাজ করলে একসময় রাষ্ট্রীয় পদ তার প্রাপ্য হয়ে উঠবে। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের কর্মচারীরা বুঝতে পারেন পেশাগত নিয়মের চেয়ে চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালকের রাজনৈতিক পরিচয় বেশি শক্তিশালী। ফলে সিদ্ধান্ত গ্রহণে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার বদলে ব্যক্তিগত আনুগত্য ও তদবিরের প্রভাব বাড়ে। তৃতীয়ত, বিরোধী মতের কর্মকর্তা কিংবা পেশাজীবীরা নিজেদের নিরাপদ মনে করেন না। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী তার প্রতিষ্ঠানে ভিন্ন মতের মানুষকে নিরপেক্ষভাবে মূল্যায়ন করবেন কিনা, সেই সংশয় তৈরি হয়। চতুর্থত, প্রতিষ্ঠান ব্যর্থ হলে দায় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। একজন নিয়মিত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, পদাবনতি, চাকুরিচ্যুতি কিংবা অবসর সুবিধা আটকে রাখার বিধান আছে। কিন্তু 1 বছরের জন্য নিয়োগ পাওয়া একজন প্রভাবশালী দলীয় নেতার জবাবদিহি কিভাবে নিশ্চিত হবে? ব্যর্থ হলে তার বিরুদ্ধে কি স্বাধীন মূল্যায়ন হবে, নাকি মেয়াদ শেষে তাকে অন্য একটি পদ দেয়া হবে? এই ধরনের নিয়োগ ক্ষমতাসীন দলের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক, কারণ দল ও রাষ্ট্র যত বেশি একীভূত হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যর্থতার দায় তত সরাসরি দলের উপর এসে পড়ে। কোনো কর্পোরেশন লোকসান করলে, কোনো উন্নয়ন কর্তৃপক্ষে অনিয়ম হলে, কোনো বোর্ডে তদবির বাণিজ্য শুরু হলে মানুষ সেটিকে আর প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখবে না।
ক্ষমতাসীন দলের ব্যর্থতা হিসেবে দেখবে। দলীয় নেতাকে রাষ্ট্রীয় পদ দিয়ে সন্তুষ্ট করা যেতে পারে, কিন্তু সেই পদে তার ব্যর্থতা পুরো দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সরকারের সমর্থকরা বলতে পারেন, আমলারা তো বছরের পর বছর এসব প্রতিষ্ঠান চালিয়ে কোনো সাফল্য দেখাতে পারেননি। কথাটা অনেক ক্ষেত্রে সত্য। রাষ্ট্রায়ত্ত বহু সংস্থা দীর্ঘদিন ধরে লোকসান, অদক্ষতা, অনিয়ম ও সিদ্ধান্তহীনতায় আক্রান্ত। আমলাতন্ত্রে ঝুঁকি না নেওয়া, ফাইল আটকে রাখা, দায় এড়িয়ে চলা এবং মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় থাকার প্রবণতা রয়েছে। কর্মকর্তাদের এমন প্রতিষ্ঠানের প্রধান করা হয়েছে যে খাত সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল না। 2 বা 3 বছর পর পর বদলি হওয়ায় তারা কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তনও করতে পারেননি। কিন্তু আমলাতন্ত্রের ব্যর্থতা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বৈধতা তৈরি করে না। একজন অযোগ্য আমলার জায়গায় একজন অযোগ্য রাজনীতিবিদ বসালে প্রতিষ্ঠান শক্তিশালী হয় না, শুধু অযোগ্যতার পোশাক বদলায়। আবার একজন দলীয় নেতার মধ্যে যদি সত্যিই প্রয়োজনীয় দক্ষতা, আমি আবারও বলি, একজন দলীয় নেতার মধ্যে যদি সত্যিই প্রয়োজনীয় দক্ষতা থাকে, তাহলে সেটি প্রমাণ করার জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া থাকা দরকার। তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে বাদ দেওয়া যেমন অন্যায়, একইভাবে সেই পরিচয়ের কারণেই তাকে নিয়োগ দেওয়া আরও বড় অন্যায়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচিত প্রেসিডেন্ট প্রশাসনের বহু নীতি নির্ধারণী পদে রাজনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দেন। এটিকে অনেক সময় স্পয়েল সিস্টেমের ঐতিহাসিক উত্তরাধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু আধুনিক যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অনেক নিয়োগে প্রকাশ্য যাচাই, সিনেটের শুনানি, স্বার্থের সংঘাত পরীক্ষা, সম্পদের তথ্য এবং গণমাধ্যমের কঠোর পর্যবেক্ষণ রয়েছে। নীতি নির্ধারণী রাজনৈতিক পদ এবং পেশাগত সিভিল সার্ভিসের মধ্যেও তুলনামূলকভাবে স্পষ্ট সীমারেখা আছে। রাজনৈতিক নিয়োগ সেখানে পুরো প্রশাসনকে দলীয় কর্মীদের চাকরির বাজারে পরিণত করার অনুমতি নয়। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপীয় গণতন্ত্রে রাষ্ট্রীয় সংস্থা ও পাবলিক বোর্ডে বাইরের বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়। সেখানে বিজ্ঞপ্তি, নির্দিষ্ট যোগ্যতা, স্বার্থের সংঘাত ঘোষণা, স্বাধীন যাচাই এবং প্রকাশ্য জবাবদিহির ব্যবস্থা থাকে। সরকার শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সিদ্ধান্তটি পুরোপুরি অন্ধকারে নেয়ার সুযোগ কম। নাগরিকেরা অন্তত জানতে পারেন প্রার্থী কোন দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং তার কাজ কিভাবে মূল্যায়িত হবে। বাংলাদেশে এই দুটো ব্যবস্থার কোনোটি ঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। আমরা ব্রিটিশ আমলের নিরপেক্ষ আমলাতন্ত্রের দাবি করি, কিন্তু বদলি পদোন্নতিতে রাজনৈতিক আনুগত্য খুঁজি। আবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়োগের উদাহরণ দিই, কিন্তু তাদের যাচাই, সংসদীয় শুনানি ও স্বচ্ছতার কাঠামো গ্রহণ করি না। অর্থাৎ যেখানে রাজনৈতিক সুবিধা আছে সেটি নেই, যেখানে জবাবদিহি আছে সেটি বাদ দেই। বর্তমান সরকার যদি সত্যি মনে করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমলাদের একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে বের করে আনা দরকার, তাহলে সেটি একটি গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেশন ও কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কিংবা কর্মরত আমলাদের সিভিল মিলিটারি আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। একই কর্মকর্তাকে একসময় বাণিজ্য, পরে পরিবেশ, এরপর জ্বালানি বা শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠানে বসানো হয়েছে। বিষয়ভিত্তিক দক্ষতার বদলে প্রশাসনিক পদমর্যাদাই হয়ে উঠেছে প্রধান যোগ্যতা। এই অকার্যকর প্রথা অবশ্যই বদলানো দরকার, কিন্তু পরিবর্তনের পথ হতে হবে প্রাতিষ্ঠানিক। প্রতিটি সংস্থার জন্য পদের সুস্পষ্ট যোগ্যতা নির্ধারণ করতে হবে। যেমন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রধানের ক্ষেত্রে জলবায়ু অর্থায়ন, পরিবেশ নীতি, প্রকল্প ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক তহবিল সম্পর্কে
অভিজ্ঞতা দরকার। বিসিকের চেয়ারম্যানের শিল্পায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা, অর্থায়ন, বাজার ও প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রধানকে আন্তর্জাতিক শ্রম বাজার, অভিবাসন নীতি, শ্রমিক সুরক্ষা এবং বিদেশি সরকারের সঙ্গে আলোচনার সক্ষমতা দেখাতে হবে। তাঁত বোর্ড কিংবা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট শিল্প সম্পর্কে বাস্তব জ্ঞান ছাড়া শুধু রাজনৈতিক পরিচয় বা সাধারণ প্রশাসনিক অভিজ্ঞতা যথেষ্ট হতে পারে না। নিয়োগের আগে একটি স্বাধীন অনুসন্ধান কমিটি প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে পারে। সরকারের মনোনীত ব্যক্তি থাকতে পারেন, বিরোধী দল বা পেশাজীবী সংগঠনের সুপারিশও আসতে পারে। প্রার্থীদের জীবন বৃত্তান্ত, সম্ভাব্য স্বার্থের সংঘাত এবং প্রতিষ্ঠানের জন্য তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করা যেতে পারে। সংসদীয় স্থায়ী কমিটির সামনে সংক্ষিপ্ত শুনানির ব্যবস্থাও করা সম্ভব। নিয়োগের পর 1 বছরের জন্য পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। লোকসান কতটা কমবে, সেবার মান কতটা বাড়বে, প্রকল্প বাস্তবায়নের সময় কতটা কমবে, অনিয়ম প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যায়নের ফল প্রকাশ করতে হবে। একজন রাজনৈতিক ব্যক্তি সফল হলে তাকে কৃতিত্ব দিতে হবে, ব্যর্থ হলে রাজনৈতিক পরিচয় তাকে রক্ষা করতে পারবে না। একই মানদণ্ড আমলা, ব্যবসায়ী, শিক্ষাবিদ বা পেশাজীবী সবার জন্য প্রযোজ্য হতে হবে। তাহলেই বোঝা যাবে সরকার সত্যি প্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়াতে চায় নাকি শুধু নিজেদের লোক বসাতে চায়। ক্ষমতাসীন দলেরও একটি পৃথক রাজনৈতিক পুনর্বাসন নীতি থাকতে হবে বা থাকতে পারে। দীর্ঘ আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের দলীয় পদ, নীতি গবেষণা, প্রশিক্ষণ, নির্বাচনী সংগঠন এবং রাজনৈতিক উপদেষ্টা কাঠামোয় কাজে লাগানো যায়। কিন্তু সরকারি প্রতিষ্ঠানের পদ কোনো দলের ক্ষতিপূরণ তহবিল নয়। মনোনয়ন না পাওয়ার ক্ষতিপূরণ রাষ্ট্রীয় চেয়ারম্যানশিপ হতে পারে না। নির্বাচনে পরাজিত হওয়ার পর একটি সরকারি কর্তৃপক্ষের দায়িত্ব পাওয়াও স্বাভাবিক রাজনৈতিক অধিকার নয়, কারণ এসব পদের বেতন, গাড়ি, কার্যালয় ও সিদ্ধান্তের ক্ষমতা জনগণের, কোনো দলের নয়। এখানে প্রশাসনের আপত্তিকেও সম্পূর্ণ নিরপেক্ষ বলে ধরে নেওয়ার কারণ নেই। আমলাদের একটি অংশ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সংস্থা ও কর্পোরেশনের দীর্ঘ পদ বা শীর্ষ পদ নিজেদের স্বাভাবিক প্রাপ্য মনে করে এসছে। রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগে তাদের উদ্বেগের পেছনে পেশাগত যুক্তির পাশাপাশি নিজেদের ক্ষমতার কেন্দ্র সংকুচিত হওয়ার আশঙ্কাও থাকতে পারে। তাই প্রশাসনের বিরোধিতাই প্রমাণ করে না যে নিয়োগগুলো ভুল, কিন্তু এই স্বার্থের সংঘাতই আরও বেশি স্বচ্ছ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা দেখায়। রাষ্ট্রীয় পদ আমলাদের সংরক্ষিত সম্পত্তিও নয়, রাজনৈতিক দলের সম্পত্তিও নয়, এগুলো জনগণের প্রতিষ্ঠান। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল। দলটির নেতাকর্মীরা নিপীড়ন, মামলা, কারাবাস ও রাজনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে গেছেন, তাদের ত্যাগের রাজনৈতিক স্বীকৃতি প্রাপ্ত। কিন্তু একটি দল যখন বিরোধী দলে থাকে তখন তার প্রধান দায়িত্ব আন্দোলন করা, ক্ষমতায় গেলে তার দায়িত্ব বদলে যায়। তখন শুধু নিজেদের কর্মীদের প্রতি ঋণ শোধ নয়, পুরো দেশের প্রতি দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্র পরিচালনার নৈতিকতা দল পরিচালনার নৈতিকতার চেয়ে আলাদা, বরং দীর্ঘদিনের বঞ্চনার অভিজ্ঞতা বিএনপিকে আরও সতর্ক করবার কথা। তারা জানে রাষ্ট্র দলীয়করণ হলে বিরোধীদের কী পরিণতি হয়। তারা জানে প্রশাসন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠলে বিচার, নির্বাচন এবং নাগরিক অধিকার কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অভিজ্ঞতা যদি ক্ষমতা এসে নতুন রাষ্ট্রচিন্তায় রূপান্তরিত না হয়, তাহলে বঞ্চনা থেকে কোনো রাজনৈতিক শিক্ষা নেওয়া হলো না। তখন ইতিহাস শুধু পালাক্রমে প্রতিশোধ ও দখলের চক্রে ঘুরতে থাকবে। আজ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও নয়, এটি আস্থার সংকট। নাগরিকেরা বিশ্বাস করতে চান যে তাদের রাষ্ট্রটি কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। তরুণেরা বিশ্বাস করতে চান যে দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তারা রাষ্ট্রীয় দায়িত্বে পৌঁছতে পারবেন। সরকারি কর্মকর্তারা জানতে চান যে পেশাগত সততা রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত হবে না। ব্যবসায়ীরা চান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত তদবিরে বদলে যাবে না। আর বিরোধী দলগুলো নিশ্চয়তা চায় সরকার বদলালেও রাষ্ট্রের দরজা তাদের জন্যে বন্ধ হয়ে যাবে না। এই আস্থা শুধু বক্তৃতা দিয়ে তৈরি হয় না, আস্থা তৈরি হয় নিয়োগে, পদোন্নতিতে, দরপত্রে, তদন্তে এবং বিচার প্রক্রিয়ায়। সরকার কাকে কোথায় বসাচ্ছে সেটি তাই ছোট কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি নাগরিকের কাছে রাষ্ট্রের চরিত্রের একটি পরীক্ষা। বর্তমান নিয়োগ পাওয়া ব্যক্তিদের কেউ হয়তো সত্যি সফল হবেন, তাদের মধ্যে কেউ হয়তো আমলাতান্ত্রিক স্থবিরতা ভেঙে প্রতিষ্ঠানকে গতিশীল করবেন, কেউ হয়তো দুর্নীতি কমাবেন,
লোকসান নিয়ন্ত্রণ করবেন এবং সাধারণ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবেন। তাদের কাজ শুরু হওয়ার আগেই শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে অযোগ্য ঘোষণা করাও ন্যায়সঙ্গত হবে না। কিন্তু ব্যক্তিগত সাফল্যের সম্ভাবনা একটি ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বৈধ করে না। ভালো মানুষও খারাপ ব্যবস্থার অংশ হতে পারেন, আবার স্বচ্ছ ব্যবস্থায় সাধারণ মানুষও ভালো ফল দিতে পারেন। আধুনিক রাষ্ট্র ব্যক্তির সদিচ্ছার উপর দাঁড়ায় না, নিয়মের উপর দাঁড়ায়। সরকারের সামনে এখনো সুযোগ আছে। প্রতিটি নিয়োগের পেছনে যোগ্যতার ব্যাখ্যা প্রকাশ করা যেতে পারে। নিয়োগপ্রাপ্তদের জন্য স্পষ্ট কর্মসম্পাদন চুক্তি করা যেতে পারে। 6 মাস পর তাদের কাজের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা যেতে পারে। ভবিষ্যতের নিয়োগে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া চালু করা যেতে পারে। সংসদীয় নজরদারি শক্তিশালী করা এবং স্বার্থের সংঘাত বিষয়ক ঘোষণা বাধ্যতামূলক করা যেতে পারে। একই সঙ্গে আমলাদের একচেটিয়া আধিপত্য ভেঙে পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ মানুষদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আনার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। প্রশ্নটি শেষ পর্যন্ত বিএনপি কিংবা কোনো নির্দিষ্ট দলের নয়। আজ বিএনপি ক্ষমতায়, আগামীকাল অন্য কেউ আসতে পারে। এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যা নিজের দলের হাতে থাকলেও গ্রহণযোগ্য এবং প্রতিপক্ষের হাতে গেলেও নিরাপদ। যে ক্ষমতা আমরা নিজেদের জন্য দাবি করি সেটি একদিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে গেলে কেমন লাগবে? গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরির সবচেয়ে সহজ পরীক্ষা সম্ভবত এটি। বাংলাদেশ বহুবার সরকার বদলেছে। সামরিক শাসন থেকে সংসদীয় শাসন, একদলীয় প্রবণতা থেকে বহুদলীয় প্রতিযোগিতা, নির্বাচিত সরকার থেকে অন্তর্বর্তী সরকার, আমরা নানা পর্ব দেখেছি। কিন্তু সরকার বদলের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি খুব কমই বদলে গেছে। নতুন ক্ষমতাসীনরা পুরনো শাসকের চেয়ার দখল করেছে, কিন্তু চেয়ারটির চরিত্র বদলায়নি। নিজেদের লোক বসানো, বিরোধীদের দূরে রাখা, প্রতিষ্ঠানকে অনুগত করা এবং রাষ্ট্রীয় সুযোগকে রাজনৈতিক পুরস্কারের রূপান্তরের ধারাটি বারবার ফিরে এসছে। 2024 সালের অভ্যুত্থান এবং 2026 সালের নির্বাচন বাংলাদেশের সামনে সেই চক্র ভাঙার একটি সুযোগ তৈরি করেছিল। সেই সুযোগ এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু প্রতিটি দলীয় নিয়োগ, প্রতিটি অস্বচ্ছ সিদ্ধান্ত এবং প্রতিটি রাজনৈতিক পুনর্বাসন সেই সম্ভাবনাকে একটু একটু করে দুর্বল করে। নতুন সরকারকে তাই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শুধু রাষ্ট্রযন্ত্রের চালকের আসনে বসতে চায়, নাকি যন্ত্রটির চরিত্র বদলাতে চায়? তারা কি প্রমাণ করতে চায় যে নিজেদের লোকটাই এখন সব কিছু চালাবে, নাকি প্রতিষ্ঠানের নিয়ম এমনভাবে তৈরি করবে যাতে যোগ্য মানুষ দলীয় পরিচয় ছাড়াই দায়িত্ব পেতে পারেন? রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনা করবেন, এটিই গণতন্ত্র। কিন্তু রাষ্ট্র যদি শুধু ক্ষমতাসীন দলের লোকদের পুরস্কার দেওয়ার জায়গা হয়ে যায়, সেটি গণতন্ত্র নয়, সেটি পৃষ্ঠপোষকতার নতুন সংস্করণ। আমলাতন্ত্রের একচেটিয়া ক্ষমতা ভাঙতে হবে, কিন্তু তার বদলে দলীয় একচেটিয়া তন্ত্র বা একচেটিয়াত্ব প্রতিষ্ঠা করা যাবে না। পুরনো আনুগত্যের জায়গায় নতুন আনুগত্য বসিয়ে রাষ্ট্র সংস্কার হয় না। ক্ষমতা বদলেছে, এটি দৃশ্যমান, কিন্তু রাষ্ট্রকার, সেই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পাওয়া যায়নি। রাষ্ট্র যদি সত্যিই জনগণের হয়, তাহলে রাষ্ট্রীয় পদও জনগণের স্বার্থে সবচেয়ে যোগ্য মানুষের কাছে যেতে হবে। দলীয় ত্যাগের পুরস্কার দল দেবে, রাষ্ট্র নয়। কারণ সরকার একটি দলের হতে পারে, কিন্তু রাষ্ট্র কখনোই কোনো দলের হতে পারে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।